মূলত সেই যে কথাগুলো হয়ে গেছে সেই কথাগুলো রাজনীতিতে যাব না। কথাটা এইভাবে শুরু করি। আমি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জায়গাটাকে বলার মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে যে কোনো পেশার একটা এথিক্স থাকে, যে কোনো পেশার সেটা চ্যালেঞ্জ থাকে। আর আপনি যদি সেনাবাহিনীতে যান তাহলে সেটাতে মেনে নিতে হবে যে আমার ওখানে মৃত্যু ঝুঁকি রয়েছে। এখন চিকিৎসা পেশায় যদি কেউ যান তো তাকে মেনে নিতে হবে যে তাকে জবাবদিহিতা করতে হবে অপর চিকিৎসার জন্য। ঠিক তেমনি সাংবাদিকতা যারা করবেন তাদেরও কিন্তু তাদের মতামত প্রকাশের ক্ষেত্রেও সেই আত্মজিজ্ঞাসার জায়গাটিকে রাখতে হবে। আমরা সবাই বলি যে সংবাদপত্র জগৎ হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রশ্নটি হচ্ছে যে আমাদের দেশের সংবাদপত্ররা সত্যিকার অর্থে চতুর্থ স্তম্ভ হতে চেয়েছে। বিগত স্বৈরাচারের সময় আমাদের খুবই একটা কষ্টের অভিজ্ঞতা ছিল। জনগণ যখন চাতক পাখির মতন এই মিডিয়া জগতের দিকে তাকিয়ে থাকতেন যে তারা হয়তো সত্যি গঠনটি করবেন, কিন্তু তদারন্তরে আমরা দেখেছি তার উল্টোটা স্বৈরাচার দীর্ঘস্থায়ী হওয়ার জন্য তাদের দায় কিন্তু তারা ওটা অস্বীকার করতে পারবেন না। কিন্তু এর বিপরীতে যে জিনিসটা হতে পারতো যে তারা যদি অনুতপ্ত হতেন, তারা যদি দায় মুক্তির জন্য যদি তারা আত্মশুদ্ধির কথা বলতেন এবং একটা পরিবর্তিত সংবাদপত্র জগৎ যদি আমরা তাদেরকে দেখাতে পারতাম, তাহলে হয়তো সত্যিকার অর্থে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি করবো। আর সেটি হয়নি বলে কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে যেটা দেখছি যে মেইন স্ট্রিম মিডিয়ার জায়গাতে নিচ্ছে কিন্তু একজন সোশ্যাল মিডিয়া। এবং আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়া যখন সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেখানে কোনো দায়বদ্ধতা নেই, যেখানে কোনো সেন্সরশিপ নেই, যেখানে একজন ব্যক্তি চাইলে তিনি সংবাদপত্রের কর্মী হয়ে উঠতে পারেন, সাংবাদিক হয়ে উঠতে পারেন, এমনকি নীতি নির্ধারক পর্যন্ত হতে পারেন, তিনি একটি সংবাদ ছাপিয়ে দিচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার পেজে। এবং সেটি জনপ্রিয়তায় ঈর্ষাঘাতক হয়ে মেইন স্ট্রিম মিডিয়া যখন সেটিকে সংবাদের একটা উপকরণ হিসেবে গ্রহণ করছে, তখন আমাদের কিন্তু সত্যিকার অর্থে ভাবতে হয় যে আমরা আমাদের সংবাদপত্র জগৎটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। এবং ঠিক সেই সুযোগটা নিয়ে যে কথাটি জেসিন বলছিলেন যে আমরা নিরাপত্তার একটা বিরাট বড় ঝুঁকির জায়গায় চলে গেছি। সেখানে একজন নারী যদি তার স্বাধীনতার কথা বলেন, তিনি যদি সত্য কথাটি করেন, তাকে এমনভাবে বট বাহিনীর আক্রমণের উদ্যস্ত হতে হয় যে তখন তিনি তার সমাজ, তার পরিবার সব জায়গায় হয়তো তাকে এই কথাটি বলা হয় যে না, এই কাজ করবার দরকার নেই। তাহলে এই আক্রমণাত্মক অবস্থা যেটা সৃষ্টি হচ্ছে বা ক্রমান্বয়ে আমাদের ভেতরে একটা সামাজিক একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতার একটা জায়গা নিয়ে যাচ্ছে, সেটি নিয়ে আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাইছি না। অর্থাৎ যে সমস্ত পক্ষ বা গোষ্ঠী তাদের নির্বাচনী প্রচার কিংবা তাদের নিজেদের গোষ্ঠী স্বার্থকে রক্ষা করবার জন্য বট বাহিনীর মতন একজন নিজেকে রক্ষা করে তার প্রচারণা জগৎটিকে যখন তিনি স্ফীত করতে চাইছেন, তাহলে সেটিকে আমরা এটি বলবো কিনা বা সেই জায়গা থেকে সরে আসার জন্য মিডিয়া সেটিকে সত্য গঠনের মধ্য দিয়ে তুলে ধরবেন কিনা, এটি নৈতিক নয়, এটি অনৈতিক, সেটি থেকে প্রশ্ন অবশ্যই থাকে। প্রশ্নটি হচ্ছে যে আমরা মিডিয়া কমিশন হওয়ার ব্যাপারটি খুব আশার সাথে দেখছিলাম, তখন তারা খুব চমৎকার কাজ করেছেন। তারা একটি মানুষ মিডিয়া এই তথ্যের কাছে যাওয়ার সাথে সাথে প্রতিবাদ এসেছে যে ইতিমধ্যে কোনো একটা স্বাধীনতা হস্তক্ষেপ করা হলো যে এটা কেন করতে হবে, একজন যদি মনে করে যে একটা বিনিয়োগ করতে চান তাহলে সেটা প্রশ্নটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা যারা বড় 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 কর্পোরেট হাউস আছেন তারা কিন্তু অলঙ্কার হিসেবে করতে চেয়েছেন তাদের একটা মিডিয়া পত্রিকা থাকা দরকার। সেই পত্রিকা যতটা জনসমর্থনের ভিত্তিতে জনগণের কথা বলবে, তার ক্ষেত্রে তার ব্যবসায়িক যে অসাধুতা রয়েছে সেটিকে আবৃত করবে এবং প্রতিপক্ষকে ঘায়ল করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সেই জায়গাটিকে আমরা শিখতে গেছি। আমরা অসংখ্য কমিশন বা তদন্ত কমিশন যখনই হয় জনগণের ক্ষেত্রে তখন একটা দুরাশার দোলাচল আসে। তারা জানেন যে এটি হচ্ছে কোনো একটা জিনিসকে সীমাগারে পাঠিয়ে দেওয়ার বিষয়। কমিশনের পাতার পর পাতা কাগজপত্রের সংকলন সংখ্যা বৃদ্ধি করে স্ফীত হয়, কিন্তু দিন শেষে মানুষের কাছে এটি কোনো একটা সুবার্তা হিসেবে বয়ে আনা কিনা কখনো, সেই প্রশ্নটি অবশ্যই থেকে যায়। তারপরে হয়েছে কি যে আমরা যে কথাটি সবাই বলছিলেন যে সংবাদপত্রের সাংবাদিকরা হঠাৎ করে গোষ্ঠীর পরিবর্তন করেছেন, তারা তাদের সে একই মুখটা রেখেছেন কিন্তু সে মুখের পাচনটি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রশ্নটি হলো যে তারা মোর ক্যাথলিকের ভোট করার জন্য কোনো একটা রাজনৈতিক দলের কর্মীকে একটু বেশি যখন আচরণ করতে থাকে, তখন কিন্তু জনগণের একটা সংশয় জাগে যে সংবাদপত্রের সত্যিকার অর্থে তারা জনমতের প্রতিফলন করছেন। ফলে এইরকম একটা গোষ্ঠীগত হবার একটা তীব্র প্রতিযোগিতার জায়গায় ক্ষমতার কাছাকাছি থাকবার একটা আকাঙ্ক্ষায় যে গণমাধ্যমকে বিকশিত হচ্ছে, সেই গণমাধ্যমের কাছ থেকে আমরা আগামী দিনে খুব ভালো কিছু পাবো কিনা সেই প্রশ্ন কিন্তু থাকে। আমরা সবসময় বলি যে অপসংবাদ বা খবর যেটি একটা মানুষকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করে বা কোনো একটা ভুল খবর প্রকাশিত হওয়ার পরে একজন মানুষ যখন মিডিয়ার ট্রায়ালের শিকার হন, তখন কিন্তু বাস্তবে আমরা দেখি একটা মিথ্যা খবর কিন্তু তিনটি খবরের জন্ম দেয়। প্রথমত মিথ্যা খবরের মধ্যে প্রথমটি হয়েছে, দ্বিতীয়ত সেই ব্যক্তিদের যখন প্রতিবাদ করেন তখন দ্বিতীয় খবরের জন্ম হয়,
এবং চতুর্থত যখন প্রতিবেদন যখন তার নিজের নামপত্র সমর্থন করে কথা বলেন, অর্থাৎ যেটি কোনো খবরই নয়, সেটি তিনটি খবরে জানা যায়। আমি কথা শেষ করি, সেটা হলো এই জায়গাতে এসে যে নির্বাচন কালীন সময় সংবাদপত্রে কিন্তু প্রকৃতপক্ষে তাদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে নতুন করে। তারা যদি সত্যকে সত্য বলবার মতন সব সাহস দেখেন, তারা যদি কোনো একটা গোষ্ঠীর পক্ষে শুধুমাত্র প্রচারণার সুবিধার জন্য মিথ্যা দলিল দিয়ে জনমতকে প্রভাবিত করবার চেষ্টা না করেন, সত্যটাই সত্য বলেন, কোনো একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন এবং জনগণের প্রত্যাশা যেটি রয়েছে সেই প্রত্যাশার সাথে সেই রাজনৈতিক দলকে যদি প্রশ্নের মুখোমুখি করতে পারেন যে আপনারা এই কথাটি বলছেন সেটি কিভাবে বাস্তবায়ন করবেন, এটিকে শুধুমাত্র কথার কথা নাকি কথার তৈরি নাকি এটি বাস্তবায়নের জন্য সত্যিকার অর্থে আপনার কোনো কার্যকর পদক্ষেপ রয়েছে কিনা, পরিকল্পনা কি, সেই কথাটি যদি আমরা না জানি তাহলে শুধুমাত্র ভাবাবেগের ব্যবহার করে শুধুমাত্র প্রতিশ্রুতির বিরাট বড় একটা নহর বইয়ে দিয়ে আমরা যদি আগামী নির্বাচনকে যদি বৈতরণী পার করার একটা পথ হিসেবে ব্যবহার করি, সেখানে যদি সংবাদপত্র কর্মীরা যদি সেই গঠনিকায় প্রভাবের একটা অংশ হয়ে যান, তাহলে যদি জনগণের যে আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হবে না। শেষ কথায় বলি, রাজনৈতিক দলের ভেতরে দুটো কথা থাকা দরকার, একটি হচ্ছে সহিষ্ণুতা এবং দুটি হচ্ছে জবাবদিহিতা। আমি অন্তত আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে সেটি নিশ্চিত হবে, সেটি আমার দলের পক্ষ থেকে আমার দলের যিনি শীর্ষ নেতৃত্ব রয়েছেন তিনি নিশ্চিত করেছেন এবং তিনি কার্টুন প্রকাশের পর তার যে মতামত দিয়েছেন তার মধ্যে থেকে কিন্তু তিনি প্রকাশ করে চেষ্টা করেছেন যে এটিকে সহনশীলতার দিক দিয়ে দেখবার জন্য এই সহিষ্ণুতা তার রয়েছে। ঠিক একই রকম ভাবে সংবাদপত্রের জন্য দরকার হবে যেটি সেটি হচ্ছে প্রেস কাউন্সিল নয় বা আইন আদালত নয়, আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না। যেটি আনতে পারে সেটি হচ্ছে স্বনিয়ন্ত্রণ। প্রত্যেকটি পেশাতে একটা নিজস্ব স্বনিয়ন্ত্রণ থাকে, তার একটা এথিক্স থাকে, সে এথিক্স যেমন একটা চিকিৎসকের জন্য একটা প্রযোজ্য, রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য, সংবাদকর্মীদের জন্য প্রযোজ্য। ফলে আমরা যদি সেই এথিক্সের জায়গায় যদি নিজেকে সুপ্রতিষ্ঠিত রাখি, জবাবদিহিতাটা যদি সব নিয়ন্ত্রিত জবাবদিহিতার কাছাকাছি আনি, তাহলে কোনো একটা কমিশন কিংবা কোনো একটা আইন বা আদালতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে না। আমরা সেই প্রত্যাশার কাছে যাই, সংবাদপত্রকে সত্যিকার অর্থে জনমানুষের সংবাদপত্রে পরিণত করি এবং রাষ্ট্রের যে একটা চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভটিকে প্রতিষ্ঠিত করি। আগামী দিনে সেই সুযোগটি আছে, এখনো সেই সুযোগটি আছে, সংবাদপত্র তার আগে যাকে নিশ্চয়ই ফিরে আসতে পারে। আমি সেই প্রত্যাশার সাথে থাকলাম, আমার এখানে শেষ করতে ধন্যবাদ। মৌলভী স্যার আলোচনা পাবেন কেন